1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে, কিন্তু নারীরা কি এখনো স্বাধীনতা পেয়েছে? এই ভিডিওটি শেষ হতে হতে ভারতবর্ষের কোথাও না কোথাও দুজন মহিলার সাথে ধর্ষণের মতো অপরাধ হয়ে থাকবে। আধুনিক ভারতে আমরা এখন 5G স্পিডে ইন্টারনেট ব্যবহার করছি, বাট আমাদের বিচার ব্যবস্থা এখনো সেই 2G স্পিডেই পড়ে রয়েছে। এই ভারতের ইতিহাসে রানী লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু, কল্পনা দত্ত, প্রীতিলতা ও উষা মেহতার মতো অদম্য সাহসী মহিলারা তাদের অদম্য সাহসের পরিচয় ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। When the world sleeps, India will awake to life and freedom. ভারতের স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে নারীদের স্বাধীনতার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে, কিন্তু এই স্বাধীনতার অর্থ কি পুরুষ এবং নারীর জন্য সমান ছিল? স্বাধীনতার 77 বছর পরেও আমরা দেখতে পাচ্ছি যে সমাজে নারীদের স্বাধীনতা এবং অধিকার এখনো একটি চ্যালেঞ্জিং বিষয়। ভারতে নারীদের অবস্থা প্রাচীনকাল থেকেই পরিবর্তিত হয়েছে। বৈদিক যুগে নারীরা সম্মানিত ছিলেন এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, কিন্তু মধ্যযুগে বিভিন্ন আক্রমণ এবং সামাজিক পরিবর্তনের কারণে নারীদের স্বাধীনতার অবস্থা ধীরে ধীরে অধপতিত হতে শুরু করে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে সরোজিনী নাইডু, কল্পনা দত্ত, উষা মেহতা আরও অনেক নারী নেত্রী স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিলেন। তারা কেবল রাজনৈতিক স্বাধীনতা চাননি, বরং নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকারও নিশ্চিত করতে চেয়েছিলেন। ভারত স্বাধীন হওয়ার পরে সংবিধান নারীদের জন্য সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করেছে। সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী লিঙ্গ, বর্ণ বা জাতি ভেদে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আজকের দিনে ভারতীয় নারীরা শিক্ষায়, কর্মসংস্থানে এবং রাজনীতিতে অনেক এগিয়ে গেছেন। তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের কৃতিত্ব আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাচ্ছে। অনেক নারী কর্মক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, সংসদে প্রতিনিধিত্ব করছেন এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করছেন। যদিও আইনগতভাবে নারীরা স্বাধীন, বাস্তব জীবনে তারা এখনও অনেক বাধার সম্মুখীন হন। যৌন হেনস্থা, ধর্ষণ, ডোমেস্টিক ভায়োলেন্স, যৌতুকের জন্য নির্যাতন, নারী নির্যাতন ইত্যাদি সমস্যাগুলি এখনও নারীদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। গ্রামীণ এলাকায় নারীদের অবস্থা আরও শোচনীয়। তারা মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। সমাজের বিভিন্ন স্তরে তাদের সমান সুযোগ দেওয়া হয় না। ভারতে ধর্ষণের হার দিন দিন বাড়ছে। প্রতি বছর হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটে এবং এর বেশিরভাগই খবরের শিরোনামে আসে না। এনসিআরবির ডেটা অনুযায়ী 2022 সালে 32,000টিরও বেশি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। প্রতিদিন গড়ে 87 জন মহিলা ধর্ষণের শিকার হন। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র ধর্ষণের সংখ্যায় শীর্ষস্থানে রয়েছেন। এটি একটি ভয়াবহ চিত্র এবং এর ফলে নারীদের মধ্যে ভয় এবং নিরাপত্তার অভাবের সৃষ্টি হয়। শহরের বড় বড় রাস্তাগুলিতেও রাত্রে নারীরা নিজেদের নিরাপদ মনে করেন না। ধর্ষণ, ইপটিজিং এবং অন্যান্য যৌন হেনস্থার ঘটনা নারীদের স্বাধীনতার উপর বিরূপ প্রভাব ফেলে। কলকাতা, দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন শহরে নারীরা রাতে বাইরে বেরোতে সংকোচ বোধ করেন। কর্মক্ষেত্রে নারীদের উপর যৌন হেনস্থার ঘটনা নতুন কিছু নয়। অনেক নারীরাই কর্মক্ষেত্রে সুরক্ষিত নন এবং তাদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ এখনও সুনিশ্চিত হয়নি। শহরগুলিতে কিছুটা স্বাধীনতা থাকলেও গ্রামীণ ভারতে নারীদের স্বাধীনতা অনেকটাই সীমাবদ্ধ। পুরুষতান্ত্রিক সমাজ এখনও নারীদের উপর আধিপত্য বিস্তার করে। অনেক সময় পরিবার, সমাজ এবং ধর্মীয় বিধি নিষেধ নারীদের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করে। নারীরা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কতটা পায় তা সমাজ, পরিবার এবং অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। যদিও কিছু নারী সম্পূর্ণ স্বাধীন, অনেকের জন্যই সেই স্বাধীনতা শুধুমাত্র আইনের বইয়ে সীমাবদ্ধ থাকে। আর এই জন্যই নির্ভয়া, অভয়া, হাতরাস ও আরও অনেক ভয়াবহ নারী নির্যাতনের সাক্ষী হতে হয়। 9ই আগস্ট কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজের একজন মহিলা ডাক্তারের সাথে ধর্ষণ এবং খুনের ঘটনা আবার নারীদের স্বাধীনতা নিয়ে এই সমাজের সামনে প্রশ্ন তুলে ধরেছে। একজন নারীর কি এইটুকুও স্বাধীনতা নেই যে
36 ঘন্টা লাগাতার ডিউটির পর একটু শান্তিতে এবং নিরাপদে ঘুমোতে পারবে? আজকে অভয়ের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার দায়ভার কে নেবে? পুলিশ, প্রশাসন, নাকি হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা? আমাদের এই সমাজে যেমন ভালো মানুষ আছে, ঠিক তেমনি খারাপ মানুষের অভাব নেই। কিছু মানুষরূপী বিকৃত মস্তিষ্কের জন্তু আমাদের এই সমাজে ঘুরে বেড়ায়। তারা অপরাধের সুযোগ পেলে অপরাধ করতে পিছুপা হয় না। প্রত্যেকটা হসপিটাল এবং মেডিকেল কলেজের যে সমস্ত মহিলা ডাক্তার বা নার্সরা নাইট শিফট করেন, তাদের জন্য নিরাপদ রেস্টরুম থাকলে আজকে হয়তো অভয়া আমাদের সাথে থাকতেন। আধুনিকতার দৌড়ে আজকে আমরা 5G স্পিডে ইন্টারনেট ব্যবহার করছি, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে 2G বলাও ভুল হবে। নির্ভয়ার ঘটনা, যেটা পুরো দেশকে নাড়িয়ে দেয়, কত আন্দোলন, কত প্রোটেস্ট, কতটা প্রেশার ক্রিয়েট করার পরেও সেই কেসে ফাস্ট ট্র্যাক কোর্ট সাজা দিতে 8 বছর সময় নেয়। একেতে নির্যাতিতার পরিবার নির্মম হত্যাকাণ্ডের পরে মানসিকভাবে ভেঙে পড়ে। তারপরেও এত সময় ধরে নির্যাতনমূলক বিচার ব্যবস্থা তাদের ধৈর্য শক্তিকে ভেঙে দেয়। এই বিচার ব্যবস্থা একজন মানুষের সারা জীবনের সময়ই কেড়ে নেয়। তারিখ পে তারিখ, এই কথাটা কতটা সত্যি দেখতে চাইলে আপনার নিকটবর্তী কোনো আদালতে অর্ধেক দিন ব্যয় করুন, তাহলে আপনি বুঝে যাবেন একজন মানুষ 20 থেকে 30 বছর ধরে তার সাধারণ মৌলিক অধিকারের বিচারের জন্য আদালতে হাজির দিচ্ছেন। অপরদিকে ধনী শক্তিশালীরা এই সিস্টেমের ধীরগতির সুযোগ নিচ্ছে। কলকাতা আরজিকর হাসপাতালের মতো ঘটনার পর সমাজের প্রত্যেক স্তরে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আইনি ব্যবস্থা আরও কঠোর করতে হবে। কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। নারী সুরক্ষার জন্য শুধু আইনই নয়, সমাজের মানসিকতার পরিবর্তন আনা দরকার। যখন নারীদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা যাবে, তখনই আমরা প্রকৃত অর্থে নারী ক্ষমতায়ন ও সমানাধিকারের দিকে এগিয়ে যেতে পারব। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে হয়তো আপনাদের 1 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু এটা আমাকে অনেক মোটিভেট করবে।